জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রে এটি একটি সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু এই পুরস্কারকে নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন বিতর্ক জাতীয় পর্যায়ের একটি আলোচনায় রূপ নেয় এবং এটিও প্রশ্ন জাগে যে এটি কি শুধু শিল্পমানের মূল্যায়ন নাকি এর ভেতরে কাজ করে অন্য কোনো সমীকরণ। এই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রযোজক মাসুদা হোসেন এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদি খান এবং আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক চলচ্চিত্র বিষয়ক সাংবাদিক আহমেদ তেপান্তর। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই মাসুদা হোসেনের কাছে। এবারের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি হলো, এটা অনেক সময় দেখা যায় যে ফেয়ার হয় না, হ্যাঁ, এরকমটা প্রশ্ন ওঠে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? কেন হয় না, এখন হলো কি, আমরা যারা জুরি বোর্ডে থাকি তাদের চিন্তা ভাবনা এবং আমার কতটা দক্ষতা আছে, আমার মেধা কতটা আছে, আমার যাচাই বাছাই করার পদ্ধতি কী এবং সে পদ্ধতির যে ফর্মুলা থাকে সেই ফর্মুলার মধ্যে যে নম্বরগুলি দেওয়া হয় সেগুলি যদি সঠিকভাবে নির্ণয় করা হয় তবে কিন্তু রেজাল্টটা ভালো হয়। আর সেখানে যদি আমি রেজাল্টটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই, আমার বিশেষ কারো প্রতি কোনো সহানুভূতি থাকে বা আমি কাকে পছন্দ করি না বা আমার ভালো লাগছে না, সব কিছু মিলিয়েই একটা পরীক্ষক তার নির্ণয় করেন এবং নম্বর দেন এবং সেটার উপরে বেস করেই কিন্তু একটা রেজাল্ট দেওয়া হয় এবং রেজাল্টের উপর ভিত্তি করেই তাকে পুরস্কার দেওয়া হয়। তো সেটা একজন পরীক্ষক, একজন জুরি সেটা বিচারক হিসাবে সুন্দরভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি। আমরা একটু শেখ সাদি খানের কাছে জানতে চাইবো এই বিষয়ে আসলে আপনার কি মতামত? সেন্সর বোর্ডে ছিলাম, জুরি বোর্ডে ছিলাম। তা আসলে কথা হচ্ছে কি, আমাদের এখানে কিছু কিছু জায়গাতে নেপোটিজম হয় না, এই কথাটা বললে ভুল হবে, হয়। তবে আমার মনে হয় যে আসলে যারা বা কৌশলী যারা শিল্পী যারা, তাদের সঠিক মূল্যায়নটা করলে হয় কি, তারা নিজেদেরকে আরও সামনের দিকে যেমন নিতে পারে এবং দেশকেও দিতে পারে, জাতিকে দিতে পারে বলে আমি মনে করি। এবং তার যে ক্যালিভার, সেই ক্যালিভারকে সে আরও উন্নত করতে সে চেষ্টা থাকতে পারে। তো সেদিকে দৃষ্টি দিলে এগুলি হওয়া উচিত না। যেহেতু একটি রাষ্ট্রীয় পুরস্কার তার মেধার জন্য দেওয়া হয়, তার কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়, সেখানে স্বচ্ছতা থাকা উচিত। তেপান্তর ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এবারে পুরস্কার নিয়ে আসলে আপনার কি মতামত, মানে এটা কি ফেয়ার হয়েছে কিনা? ফেয়ার হয়েছে কিনা আসলে এভাবে বলাটা মুশকিল, কিন্তু যারা দিয়েছে নিশ্চয়ই তারা একেবারে যে অনভিজ্ঞতা না। তবে আমরা এবার যেটা দেখলাম, আপা একটু আগে যেটা বললো, আসলে সব জায়গায় নির্ণয় করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা এটা একটা বিষয়। যারা গেছে তাদের মেধা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এখানে যারা নির্ণয় করবেন তারা কতটুকু মেধা সম্পন্ন বা যাচাই বাছাই করে কতটুকু করেছেন বা ইতিহাস জ্ঞান কতটুকু আছে, সিনেমা ওরিয়েন্টেড, এটা একটা প্রশ্ন। কারণ এবার একটা সিনেমা পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে রক্তজবা। পরিষ্কার একটা নীতিমালার মধ্যে পরিষ্কার আছে, সিনেমা হলে যদি সিনেমাটি একটি শো না চলে তবে সেই ছবি অবশ্যই পুরস্কারের ক্যাটাগরিতে পড়তে পারে না। অথচ সেই ছবিটা কিন্তু পুরস্কার পেয়ে মানে ঘোষণা হয়েছে। তো এটা নিয়ে একটু চলছে। এছাড়াও কিছু ছবিতে, কিছু এবারকার যে কিছু ছবি আছে, কিছু ছবিতে কেউ পুরস্কার পেত কিন্তু পুরস্কার দেয়া হয়নি। যেমন একটা পুরস্কার, প্রিয়তম একটা সিনেমার মধ্যে পুরস্কার পেয়েছে একক, কিন্তু আমরা যেটা দেখলাম যে ওই গানটার মধ্যে মানে দ্বৈত কণ্ঠ যেটা বালাম পেয়েছে, ওইটার মধ্যে কোনালো ছিল, কিন্তু আমরা দেখলাম কি একজন পেয়েছে, কিন্তু এটা সিস্টেমের মধ্যে নাই। পেলে কিন্তু দুইজনকে পেতে হবে অবশ্যই, আমি যদি ভুল না বলে থাকি। না ঠিকই, কিন্তু আমরা দেখলাম যে একজন পুরস্কার পেল, কেন এটা হলো এটা আমরা ঠিক জাস্টিফিকেশনটা যারা করেছে তার তো বুদ্ধি থাকা উচিত যে একটি গান, দ্বৈত গান যখন করা হয়েছে সেখানে দুইজনের পার্টিসিপেন্ট আছে। ওই জায়গায় একটা জিনিস বললাম যে ওই জায়গায় কতটুকু মেধা সম্পন্ন লোক ওই জায়গায় আছে সেটা একটা বিষয়, এবং এটাও আবার একটা বিষয় আছে যে এখানে মেধা সম্পন্ন লোকরা নিজেরাই নির্ণয় করেছেন সবকিছু নাকি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা তো এটাও শুনেছি যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনেক কিছু ওহি নাজিলের মতন হয়েছে, এমন অভিযোগ এখন উঠে আসছে আর কি।
যেমন আমি একটা কথা বলি, 1981-এ কিন্তু কোনো সিনেমার কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই, কোনো সিনেমা না, একটি সিনেমার কারণে কোনো সিনেমাকে সে বছর পুরস্কার দেওয়া হয় নাই। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল, সরকারের একটি সরকার, এরশাদ সরকারের সিদ্ধান্ত। তখন সাত্তার সাহেব গভর্নমেন্টে ছিল, তখন সাত্তার সাহেব, তখন হচ্ছে গিয়ে ছবিটার নাম হচ্ছে কলমিলতা, বাংলাদেশে প্রথম রঙিন ছবি মুক্তিযুদ্ধের উপরে, চিত্র, যেটা জিয়াউর রহমান সাহেব এটার নেপথ্যে ছিলেন। সেই ছবিটার এই কারণে শুধু 81-এ কোনো ছবিকে পুরস্কারই দেওয়া হয়নি ঢালাওভাবে। অথচ ওই সিনেমাতে আমরা যদি এইভাবে দেখি, মানে একটি সিনেমা নিয়ে যদি আলোচনাটা করি, যেহেতু এটা একটা কেন্দ্রবিন্দু, ওই সিনেমাতে বেশ কিছু গান আছে যেটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কথা বলে, শিক্ষার বিস্তারের কথা বলে, আত্মমর্যাদার কথা বলে, স্বাবলম্বীর কথা বলে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা ওইখানে আছে, চমৎকার সংলাপ আছে ওইখানে, যার প্রযোজক, হ্যাঁ মেসেজ, যার প্রযোজক এখানে আজকে বসা। সেই বছর কিন্তু পুরস্কারটা দেয়া হয়নি ওই ছবিতে। সে পুরস্কার পাক বা না পাক সেটা বিষয় না, কিন্তু একটি ছবির কারণে সমস্ত ছবিগুলোকে বঞ্চিত করা হলো। এতে করে তো দেশ কখনো এগিয়ে যাবে না, সংস্কৃতির ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা থমকে যাবে। এটা থমকে দেওয়ার একটা মিশন ছিল। তো এই মিশনগুলো তো সবসময় হয়ে আসছে। ওই 81-এ যে ছবিটা তারা বানালো, সেই ছবিটাতে যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো তো আমাদের এগিয়ে যাওয়ার মেসেজ। আমরা সিনেমা বানাই বা আমরা যারা চলচ্চিত্র নিয়ে কথা বলি, একটিবারের জন্য তারা একটা জিনিস কল্পনা করি না যে সিনেমা শুধু দেখার জিনিস না, এটা উপলব্ধির জিনিস। এটা দেশকে দেওয়া, দেশের জনগণের উন্নতি সাধনের জন্য, তার মেধা বৃদ্ধির জন্য, তার সব কিছুর পুরস্কার দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এক্স্যাক্টলি প্রোগ্রেসিভ ওয়েতে। এইটাই আসলে যে কোনো নির্মাতা যে কোনো ছবি তৈরি করবেন, সেটা কিন্তু সমাজের সংস্কৃতিকে সুন্দরভাবে গড়ার জন্যই একটা মেসেজ থাকে। আমরা এমন কিছু করব না যেটা আমাদের জনগণ, আমাদের ভবিষ্যৎ নাগরিক যেন কোনো নেগেটিভ ওয়েতে না দেখে। সব কিছু সুন্দরভাবে আমার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমি কি করব, সেই একটা প্রতিটা ক্ষেত্রেই সংস্কৃতির মাধ্যমে একটা মেসেজ থাকা উচিত। আচ্ছা, এই যে বিষয়টা যে এই কলমিলতা, এটার যে স্বীকৃতিটা পেল না, এটা কেন? আসলে জুরি বোর্ডে কি মানে নিরপেক্ষতা কাজ করেছে, এরকম কিছু কি? আমি তখন ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ডের মেম্বার ছিলাম। তো আমি আশা করেছিলাম, কারণ এটা কার চিন্তাধারা ছিল, এবং তার মধ্যে ওই যে একটু আগে আমি বললাম যে দেশকে কিছু দেওয়ার জন্য আমাকে কিছু করতে হবে, সেটা আমার কিছুর মাধ্যমে করতে হবে। আমি নিজে করব, বা আমার কোনো ছবির মাধ্যমে, বা আমার সংস্কৃতির মাধ্যমে, বা আমার কোনো কর্মসূচির মাধ্যমে, আমার কোনো প্রজেক্টের মাধ্যমে আমাকে সেটা জনগণের কাছে পৌঁছাতে হবে। তো সেই মেসেজটা আমি প্রত্যেকের কাছে যেতে পারবো না। সো এই যে সিনেমা, এটা এমন একটা মাধ্যম যার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কাছে এই মেসেজটা চলে যেতে পারে। আর এই গল্পটার লেখক যদিও আমি, কিন্তু এটার যে কাঠামোটা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে স্যালুট করি। তিনি চেয়েছিলেন যে তিনি যখন দেশের দায়িত্ব নিয়েছেন, কিভাবে একটা দেশ তৈরি হবে এবং এই দেশকে সারা বিশ্ব জানবে যে হ্যাঁ, বাংলাদেশ একটা দেশ যার জনগণ ক্ষমতার উৎস, যাদের মৌলিক চাহিদা আছে, এবং এই মৌলিক চাহিদাগুলোকে এই সিনেমার মাধ্যমে প্রকাশ করা, তাদের কর্মসূচি দিয়ে, তাদের গানের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচি যেমন খাল খনন, হস্তশিল্প, মহিলাদেরকে উন্নয়ন, কারণ জনগণই ক্ষমতার উৎস। এর জন্য জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাদেরকে আগে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ওইভাবে যেটা দেশ পরিচালনা করতে হয় সেইভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। আমি মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, যেমন এই ছবিটা প্রথম একটি ছবি যেটা মুক্তিযুদ্ধকালীন প্লট নিয়ে করা হয়।
এবং উনি যে সেক্টরে কাজ করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু কলিমুল্লাহর ছবিটা একটা ছবি শুধু না, এখানে কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়া সাহেবের যে জীবনের আমি মনে করি যে আমি তো কাজটা করেছি, আমি ছবির সঙ্গীত পরিচালক, তা আমি টোটাল স্ক্রিপ্ট পড়েছি, আমি স্ক্রিপ্ট পড়ে আমাকে কাজ করতে হয়েছে, গান আসছে এখানে, অনেক কিছু এসছে এখানে। তো আমি যেটা দেখলাম যে এটাতে যে প্রেসিডেন্ট জিয়ার যে তার চিন্তা ভাবনা এবং উনি যা দেখেছেন, উনি যা করেছেন, যা করতে চেয়েছেন সেগুলি কিন্তু এটা একটা ফিচার ফিল্ম হিসেবে তৈরি হয়েছে, কিন্তু এখানে দেওয়া হয় না যে এটা প্রেসিডেন্ট জিয়ার ছবি বলা হয়। এটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট। আচ্ছা, এটা যে মানে এটা কেন হলো আসলে, মানে তখন যে সরকার ছিলেন তার কি কোনো মানে প্রভাব ছিল কিনা রাজনৈতিক? হতে পারে, পরোক্ষ কোনো প্রভাব ছিল? কারণ হচ্ছে কি হিংসা বিদ্বেষ নিয়ে কিন্তু আমাদের জীবনযাপন চলছে। তা আমি সবসময় একটা কথা বলি, হিংসা বিদ্বেষ চিতাতেই সব শেষ, কবরেই সব শেষ। তো আমরা হিংসা বিদ্বেষ যদি বর্জন করতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা বাঙালি জাতি, আমরা যেই নেতৃত্বগুলো পেয়েছি, আমরা পার্ট বাই পার্ট নেতৃত্ব পেয়েছি, আমরা সেই নেতৃত্বগুলো নিয়ে যদি আমরা ভালো জিনিসগুলো নিয়ে যদি আমরা এগোতে পারতাম, তাহলে আমার মনে হয় আমাদের দেশ এত পিছনে থাকতো না, আরও অনেক সম্মুখে চলে যেতে পারতো। আমাদের সবচেয়ে সমস্যা হয়েছে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না। আমরা কি বাঙালি জাতি বলে, আমরা সংকর জাতি বলে আমরা এরকম করছি না কি? কেন? আমারও প্রশ্ন জাগে মাঝে মাঝে। এই সিনেমার মধ্যে সবচেয়ে হাইলাইট করার মতো একটা পোর্শন আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি একজন সৈনিক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং ওনার জীবনে ওই যুদ্ধক্ষেত্রে উনি কিছু ভূমিকা রেখেছিলেন। সেটার একটা দৃশ্য আছে যেটা উনি বর্ণনা করেছিলেন, আমি এই সিনেমার মধ্যে ওটা তুলে ধরেছি। এটাও একটা জুরি বোর্ডে যখন নাকি এটা দেওয়া হয় তখন এটা আলোচনা হয়েছিল। এটা তো প্রেসিডেন্ট জিয়া রহমানের সিনেমা, তো কোনো সিনেমাকে কার সিনেমা কি, কিন্তু আসল উদ্দেশ্যটা কি, ওইটা রেজাল্টটা কি, জিসটা কি, সেটা আমাকে বুঝে আমাকে রেজাল্ট দিতে হবে। তো প্রেসিডেন্ট জিয়া রহমানের সিনেমা এটা তো সেটা না, সেটা হলো জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছিলেন, একটা মেসেজ দিয়েছিলেন। সেটা কি, ওই আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী তারা কিভাবে দেশ গড়বে, দেশ গড়ার গান ছিল ওখানে, লেখাপড়ার, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, লেখাপড়ার উপর ছিল, হস্তশিল্প ছিল, তারপর নারী ক্ষমতায়নের জন্য কর্মসূচি ছিল, খাল খনন ছিল, খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, এইসব কর্মসূচি। সাংস্কৃতিক ক্ষেত্রেও তো উনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, উনি সাংস্কৃতিক অনেক ডেভেলপমেন্ট করতে চেয়েছিলেন। যেন এখানে কিছু কথা মনে পড়ছে আমার স্মৃতি কথা। যেন আমাকে ডাকলেন, উনি যখন প্রেসিডেন্ট হলেন, উনি এর আগে কিন্তু ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলেন, কর্নেল ছিলেন। ওই সময় আমি শহীদ পরিবারের জন্য কাজ করেছিলাম। উনি আমার নিয়ে গিয়েছিলেন, ডেকে নিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর সঙ্গে বসলাম আমরা, আমি, আপেল মাহমুদ, আরও যারা ছিল, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। তাদেরকে নিয়ে বললেন যে আমরা খাল খননের উপরে কিছু কাজ করতেছি, এটার উপরে কিছু বানানো যায় কিনা, 2 ঘন্টার নাটক, গীতি চিত্রনাট্য বানানো যায় কিনা। হ্যাঁ, এটাকে তৈরি করা হয়েছিল। আমরা নাটোরে গেলাম, ওনার সঙ্গে নাটোরে গেলে আমরা শো করলাম। শো করার পর ওনার সঙ্গে বসলাম। উনি বললেন যে আপনারা আরও কিছু ডেভেলপমেন্ট কিছু কী করা যেতে পারে আপনি বলেন। ওনার সবচেয়ে বড় গুণ, উনি অত্যন্ত মুরব্বী মানুষ, আমাদের সবচেয়ে বড় গুণ ছিল উনি মানুষ থেকে শুনতেন, তারপর ডিসিশন কিন্তু উনি নিতেন। আচ্ছা, এটা আমি এমন এখনো পাইনি, অবশ্য আমি এরকম আমাদের রাষ্ট্র পরিচালক পাইনি যে মানুষের কথা শোনার পরে উনি ডিসিশনটা কিন্তু উনি দিতেন, শুনতেন সবার কথা। আচ্ছা, হ্যাঁ, তো এই জিনিসগুলি অ্যাকচুয়ালি আমাদের শিক্ষণীয় ব্যাপার। এখানে আমি একটু বলতে চাই, যেমন আমি একটু আগে বললাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে একটা ছোট চরিত্র আছে মতি, সেখানে ও শহীদ মিনারে যায়, মালা ফুল দিয়ে আসতে দেরি হয়। তো সেখানে ওর বাবা যে টিচার, বলে তুমি দেরি করে এসছো কেন? যে আমি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। তখন বলেছেন যে লেখাপড়া শিখতে হবে, গুরুজনকে মানতে হবে। তো এই যে একটা শিক্ষা,
এখন সেখানে আরেকটা চরিত্র দেখা গেছে যে উনি নিজে যুদ্ধক্ষেত্রে কি করেছেন। এখানে একটা সিন আছে যে শোভপুর ওখানে Bridge। 5,000 আর্মি দিয়ে একটা কারফিউ দিয়ে একটা ওয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। সেখানে একটা ব্রিজ, যারা পাক বাহিনী তারা অন্য দিক থেকে আসছে এবং ওরা ব্রিজটা ক্রস করে ঢাকার ভেতরে ঢুকবে। তখন ওখানে একটা ছোট্ট ছেলে, ওর নাম মতি। এটা প্রেসিডেন্ট সাহেবের নিজের ঘটনা। তো উনি ওখান দিয়ে উনি টহল দিচ্ছিলেন। তখন উনি দেখেন যে ছোট একটা ছেলে ব্রিজের নিচে কিছু একটা করছে। ওকে ডাকেন যে তুমি এখানে কে, কী করছো তুমি? তখন ওর কাছে একটা ছোট বন্দুক থাকে, ওটা দিয়ে ফুটে বলে যে মুক্তিযোদ্ধা। এবং উনি সবসময় পকেটে চকলেট রাখতেন, ওই ছেলেটাকে চকলেট দেন। তারপরে এই ছেলেটা আরেক দিনের ঘটনায় ঠিক একইভাবে ও ওই ব্রিজটাকে উড়ানোর জন্য যেন পাক আর্মি না ঢুকতে পারে অন্যদিকে, তার জন্য ও বোম ফিট করছিল এবং তখন ওটা বোমটা ব্লাস্ট করে এবং মতি মারা যায়। তখন প্রেসিডেন্ট সাহেব নিজে, এখানে সোহেল রানাকে দেওয়া হয়েছে ওই ভূমিকায়, তো উনি ওই লাশটাকে, রক্তমাখা লাশটাকে নিয়ে ওই মার কাছে নিয়ে যান, যে এই যে আমার দেশের জন্য আমার প্রাণ দিয়েছে, এটাকে বলে মুক্তিযোদ্ধা। ওকে ও বলেছে মুক্তিযোদ্ধা। এই যে ঘটনাটা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যে আমরা বাঙালি, বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ, আমি দেশের জন্য কী করতে পারি। এই ছোট্ট ছেলেটার ভিতরে যে অনুভূতি এসছে যে বাংলাদেশ আমার দেশ, আমার মাতৃভূমি, তবে আমাদের মধ্যে থাকবে না কেন? তো এই যে মেসেজগুলো, তারপর মহিলাদেরকে নিয়ে ওই বিভিন্ন জায়গায় যার আঙিনা খালি আছে, শাক সবজি লাগানো, গাছ লাগানো, খাল কাটা, এগুলো সব কিছু এই মেসেজের মধ্যে। এই যে এখন যে আমরা বলছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি শিক্ষার জন্য এইচএসসি পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষা গ্রহণ করা। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু এই কর্মসূচি শিক্ষাকে প্রাধান্য, উনি বলেছেন শুধু উচ্চ মাধ্যমিক না, তার উপরেও প্রয়োজনে মহিলাদের বিনা বেতনে শিক্ষা প্রদান করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে এবং খাদ্যর জন্য কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড। কৃষকদের উন্নয়নের জন্য কৃষকদের কার্ড দেওয়া হবে। এই যে কর্মসূচি, এগুলো কি আসলে আমাদের জনগণের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সংস্কৃতি, পরিবেশ, এই সব কিছুর ফর্মুলা হচ্ছে এই আমাদের বিভিন্ন কর্মসূচি, প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করা, এগিয়ে যাওয়া, এবং এই মেসেজগুলি ছিল কর্মীলতার ভিতরে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে শেখ সাদিক খান, আপনার কাছে এই যে 1981 থেকে এখন 2026, এতগুলো বছর কেটে গেল কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কেন? যে পরিবর্তন না হওয়ার পিছনে অনেক রকম কারণ আছে, সব কারণগুলো তো ঠিক তুলে ধরা যাবে না। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা যে কাজটি করছি, আমরা আজকে ফিল্মের জন্য যারা কাজ করছি, আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধভাবে, আমাদের যদি মেন্টাল যদি লেভেল যদি আমাদের এক থাকে, যে আমরা যদি চাই যে ইন্ডাস্ট্রিকে আমরা সামনে নিয়ে যাব, ইন্ডাস্ট্রিকে আমরা সারা পৃথিবীতে আমাদের মতো করে আমরা পরিচয় করাবো, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অবশ্যই আরও সুন্দর জায়গায় যেতে পারতো। আমাদের ইন্ডাস্ট্রি দিনে দিনে করে আজকে এই অবস্থায় গেল কেন? কেনর কিন্তু অনেক বড় প্রশ্ন আছে। এই প্রশ্নটুকু করার জন্য কি আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা পরিচালনা করছেন, কালচারাল মিনিস্ট্রি পরিচালনা করছেন বা তথ্য মন্ত্রণালয় পরিচালনা করছেন, তাদের কি এমন কেউ নাই যে ভাবতে পারেন, বা যারা এই দেশে যোগ্য ব্যক্তিরা আছেন, এখনও যারা বেঁচে আছেন, তাদেরকে নিয়ে কি বসে কোনো আলাপ আলোচনা করা যায় না? এগুলো নিয়ে কি কোনো রকম চিন্তাভাবনা, দূরদর্শী চিন্তাভাবনা করা যায় না? অবশ্যই করা যায়। আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে মানছি না, আমরা আমাদেরকে সম্মান করছি না। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। এই তলিয়ে যাওয়ার থেকে বাঁচার জন্যই কিন্তু
নতুন নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্বের জন্য আমি মনে করি যে এখন যে যে ইয়ং জেনারেশন এসছে বা আমাদের যে এখন প্রধানমন্ত্রী এসছে, আমি আশা করি উনি সবার যারা বুদ্ধিমান প্রবীণ যারা আছেন তাদের সঙ্গে এবং নতুন যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে উনি যদি ডিসিশন নেন বা উনি ডিসিশন মেক করেন দেশের জন্য, তাহলে আমার মনে হয় খুব সহজ হবে এবং ওনার হাতকে বলিষ্ঠ করতে পারবে বলে আমার কাছে মনে হয়। কেন আমি কিন্তু ওনার সঙ্গে অনেক আগে কাজ করেছি। আমি কিন্তু ওই যে খাল কাটার ব্যাপার নিয়ে আমি গান করে দিয়েছি অনেক আগে। আমি এটা যখন ম্যাডাম জিয়া বেগম জিয়া ছিলেন তখন আমি ওনার কাজ করেছি। আমি জিয়া রহমান সাহেব আসার পর কিন্তু ওনার জন্য খাল কাটার জন্য বা কিছু ছিল পরিকল্পনা আমি কাজ করেছি, কিন্তু আমি কখনো কিন্তু ফ্রন্টে আসিনি। আমি চাই দেশের জন্য কাজ করতে এবং আমাদের নেতৃত্বে যারা আছেন ওনারা আমাদের প্রবীণদেরকে নিয়ে এবং যারা বোদ্ধা এবং যারা তরুণ তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং ডিসিশন নেবেন যে আমাদের দেশকে কিভাবে আমরা সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। সেই চিন্তা থাকলে আমার দেশ এগিয়ে যাবে, তাহলে আমাদের ভিতরে কোনো রকম বিভেদ থাকবে না এবং হিংসা বিদ্বেষও আস্তে আস্তে কমতে থাকবে বলে আমার কাছে মনে হয়। এটা আমার চিন্তা, আমি জানি না আমার চিন্তার সঙ্গে না, এটা একটা কথা আপনি বলেছেন, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। রাইট, উনি তো প্ল্যান ছাড়া আসেননি, উনি প্ল্যান নিয়েই কাজে এসছেন। এবং যেদিন থেকে উনি বাংলাদেশে এসছেন প্রথমে উনি কী করছেন, মাটিতে খালি পায়ে মাটি ধরেছেন, আমার মাতৃভূমি আমার জন্মভূমি। এবং যে প্ল্যান নিয়ে এসছেন, এই যে ওনার যে কর্মসূচিগুলি যেভাবে উনি আস্তে আস্তে বাস্তবায়ন করছেন, অবশ্যই আশা করি আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ নাগরিক এটার সুফল পাবে। আমি এবার একটু আসতে চাই যে আপনার কাছে এই যে জুরি বোর্ডে আসলে মানে রাজনৈতিক কোনো প্রভাব পড়ে কিনা এবং এটা কিভাবে গঠিত হয় যদি একটু বলতেন। জুরি বোর্ডের সবসময় এটা অতীত সময় থেকে এটা আমাদের এখানে না, সব জায়গাতেই, ইভেন এবার কান ফেস্টিভ্যালে পর্যন্ত এটা নিয়ে কথা হয়েছে যে এই বোর্ডে কি প্রভাব পড়ে কিনা। আসলে জুরি বোর্ডে সবসময় প্রভাবটা পড়ে। এটা গঠনের মধ্যে এখন যেটা যদি বলি এটা অনেক হয়তো একটু রাগ করবেন। আমাদের জুরি বোর্ডগুলিতে দেখা যাচ্ছে যত এক্সপার্ট থাকার দরকার দল মত নির্বিশেষে সেই এক্সপার্টগুলোকে এখানে দেয়া হয় না। যেমন এখানে সঙ্গীতে যদি আমি এক্সপার্ট বলি সাদি ভাইয়ের নাম বলতে পারি, বা সাদি ভাই সমমনা বা এই সমবয়সী যারা আছেন বিশিষ্টজন তাদের কথা বলতে পারি। এখানে যদি আমি বলতে পারি যে আমাদের কি বলে সম্পাদনা ক্ষেত্রে কাউকে ঠিক আছে নিয়ে আসতে পারি এক্সপার্ট কাউকে। এখানে যদি আমি বলি পরিচালক, তো বিশিষ্ট কোনো একজন পরিচালক যিনি ভালো একজন বোদ্ধাও হবেন, শুধু বাণিজ্যিক ঘরানার না, তাকে অ্যাস্থেটিক ঘরানার ছবিটাও বুঝতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো একজন ক্যামেরাম্যানের ব্যাপার থাকে, মানে সব এক্সপার্টাইজ নিয়ে কিন্তু একটা জুরি বোর্ড গঠিত হওয়ার কথা। এটা আমরা কিন্তু অতীতে দেখে এসেছি এরকম, কিন্তু ইদানিং করে যেটা দেখছি যে এখানে পলিটিসাইজ হয়ে যাচ্ছে। অমুক দলের অমুক বিশিষ্টজন আছেন তাকে নিয়ে এসে এখানে কাজ নাই তো এখানে নিয়ে এসে কাজ বসায় দেওয়া। এখানে যে এই যে এখানে যে কী মধু আছে সেটা জানি না আসলে। এটা তারা মুরব্বী, তারা এর আগেও ছিল এই বোর্ডে, তারা বলতে পারবে আসলে কী মধু এখানে আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে পলিটিক্যাল প্রভাবটা সবসময় পড়ে। আমাদের বিগত আমি এটা খেয়াল করলাম, আমার নিজের খেয়াল করা 2000 বোধহয় এটা 12 পর থেকে প্রচণ্ড রকমের প্রভাব, প্রচণ্ড রকমের দলীয়করণ, সব কিছুর মধ্যে একটা দলীয়করণের ইটা। আমি কোনো সরকারকে আসলে এখন বেসিক্যালি দায়ী করবো না এই জন্য, কারণ এটা পূর্বাপর সবসময় হয়ে আসছে, তো এটা আমি দায়ী বিশেষ কোনো রাজনৈতিক দলকে বা সরকারকে আমি দায়ী করবো না, কিন্তু এটা হয়ে আসছে। এই যে চর্চাটা হয়ে আসছে এর ফলে কি হচ্ছে, আমাদের টোটাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা একদিকে বলছি যে আমরা এগিয়ে যাওয়ার কথা, আমাদের অতীতে আমরা যেটা দেখেছি, আমাদের তথ্যমন্ত্রীর কাছে যদি মাইক্রোফোন যায় তো আমাদের তো এগিয়ে যাচ্ছি, এতটা সিনেপ্লেক্স দিচ্ছি, এতটা সিনেমা হল দিচ্ছি। আসলে কিন্তু প্রকৃত চিত্রটা আমাদের কাছে আছে। আমাদের কোনো সিনেমা নাই, ইন্টারেস্টিং বিষয়, আমাদের কোনো সিনেমা নাই। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এতবার বললাম যে আপনারা সিনেমার ব্যবস্থা করেন, কমার্শিয়াল সিনেমাগুলো দেন আমাদেরকে। তারা এই ক্ষেত্রে কোনো কর্ণপাতই করলো না, কোনো কর্ণপাত করলো না। এখানে কি করলো,
কোনো একজন উপদেষ্টা কি করলো, বিপুল টাকা নিল, সে কি কি বানাবে জুলাইয়ের ইয়ের উপরে বেসিক অনেক কিছু করবে। এখন এটা আলো দেখানো কোনো মানে আলো দেখবে সে কোনো সুযোগ নাই, এটা নিয়ে কথা উঠছে এখন। আপনার এফডিসি কেন্দ্রিক ছবি হবে সেটারও শুনে, অ্যাস্থেটিক ছবি হবে সেটার কোনো সুযোগ দিলেন না, তাহলে আপনি কি করলেন? এই ইন্টারিম লাস্ট 1.5 বছর কি হলো? কোনো কাজই হয়নি কে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে বা আমাদের সিনেমাকে এগিয়ে নিতে। অনেক অনুদানের ছবি পড়ে আছে, হ্যাঁ পড়ে আছে, কোনো অনুদানের ছবিগুলো পড়ে, অনুদানের ছবিগুলো কমপ্লিট হয় নাই, নানান জটিলতা আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের যারা আমরা বিনোদন সাংবাদিকতা করি আমাদের একটু জটিলতা আছে, আমরা সিরিয়াস বিষয়গুলোকে নিয়ে না ধরে একটু হালকা চটুল বিষয়গুলোকে নিয়ে একটু বেশি করি আমরা। কিন্তু এগুলো যদি সবসময় একের পর এক যদি ধরতাম যে এখানে জুরিতে এই সমস্যা হচ্ছে, সেন্সর বোর্ডে এই সমস্যা আছে, সার্টিফিকেশন বোর্ডে এই সমস্যাটা হচ্ছে, অন্যান্য বোর্ডগুলো যারা আছে সেগুলোতে যদি আমরা ধরতাম যে এইখানে এটা অনিয়ম হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেইটা করি না। অর্থাৎ আমাদের সাথে তাদের একটা দূরত্ব আছে, যে কারণে ওইখানে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা আদতে ওই বিষয়টা আমাদের লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি না, সামনে আনতে পারছি না। যদি আনতেই পারতাম, যে ছবিটা নিয়ে কথা হচ্ছে এত এখন এই কর্মীলতা, তাহলে কর্মীলতা 81 সনে তো অনেক সাংবাদিক বাঘা বাঘা সাংবাদিক ছিল, অনেক প্রতিষ্ঠান সাংবাদিক ছিল। আরেকটু অ্যাড করতে চাই যে উনি বলছিলেন প্রবীণদের সঙ্গে তরুণদেরকে নিয়ে যে সমন্বয় ঘটানোর যে বিপ্লবটা হওয়ার, এটা আসলে কতটুকু হচ্ছে? এটা হচ্ছে কিনা ঠিক আমরা টের পাচ্ছি না, তবে আমার মনে হয় এটা হওয়া উচিত। এটা শুধু তর্কের খাতিরে না, আমার মনে হয় যে উন্নয়নের খাতিরে, আমার মনে হয় এটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে, এটা নিয়ে চিন্তা ভাবনা হতে পারে, এটা নিয়ে প্রসপেক্টাস কি হতে পারে সেটা চিন্তা হতে পারে, দূরদর্শী চিন্তা হতে পারে। সেইগুলি যদি চিন্তা না থাকে তাহলে তো আমরা কালচারাল ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আমরা একটা দেশকে রাখতে পারবো না। আমরা একটা দেশের মেরুদণ্ড হচ্ছে কালচারাল ডেভেলপমেন্ট। আমরা সংস্কৃতি যদি ঠিক না থাকে একটা দেশের, তাহলে আমরা কি করে আমাদের পরিচয় দিব? আমরা আমাদের নিজস্ব এখানে একটু ইন্টারাপ্ট করি, এখানে আমি ভাইয়ের কথা ধরে, আমাদের স্বাধীনতার যে সময়টা দীর্ঘ যে 55 বছরের যে ইতিহাসটুকু, 55 বছরের ইতিহাসটুকুই ধরছি, এরপরে অনেকগুলো পরিবর্তন হয়ে আসছে। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভেতর দেখেছি, এখনও কিন্তু আমাদের প্রপার একটা মানে থিতু হওয়ার মতন একটা ইতিহাস আমরা পাইনি, কংক্রিট। আমাকে যদি একটা মুক্তিযুদ্ধের উপর সিনেমা বানাইতে হয়, তো ওইখানে বানাতে গেলে আমাকে অনেক কিছুর ভিতর দিয়ে আসতে হবে। যেহেতু আপা এবং আপনি দুজনে সেন্সর বোর্ডে ছিলেন, আপনারা জানেন এই জায়গায় ইতিহাস নির্ভর একটা সিনেমা বানাতে গেলে অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু বানাতে হয়, অনেকগুলো সেন্সর আছে ওই জায়গায়। এখানে আমি ইতিহাস এরভাবে দিব, আর একটা রাজনৈতিক দল কিভাবে দেখবে, সে কিভাবে দেখবে, অমুকে কিভাবে দেখবে, এই যে অমুক তমুক তমুক এই যে ব্যাপারগুলো আছে, যার ফলে আমাদের কংক্রিট একটা ইতিহাস নির্ভর সিনেমা হয়ে উঠছে না। আচ্ছা, এটা একটা বড় সংকট। কিন্তু ভাষা আন্দোলন নিয়ে আমাদের একটা সিনেমা নাই, অথচ ভাষা আন্দোলন হচ্ছে কি আমাদের সংস্কৃতির, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ যে সংস্কৃতিটা বলি এখন আমরা, যেটা এটা এগিয়ে নেওয়ার জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল আমাদের ভাষা আন্দোলন। কিন্তু একটা সিনেমা কিন্তু আমাদের নাই, আমাদের একটা সিনেমা নাই। বা যদি বলি বড় নিয়ে কি বলে প্ল্যাটফর্ম নিয়ে একটা মুক্তিযুদ্ধের সিনেমা, সেটা কিন্তু আমাদের নাই। আমাদের যা আছে সব কিন্তু টুকরো টুকরো স্মৃতির উপরে। এবং কেউ স্বীকৃতি দেয়, কেউ স্বীকৃতি দেয় না। সরকার বদল মানে কি ইতিহাস বদল? আমাদের এখানে তাই হচ্ছে, সরকার বদল মানে ইতিহাস বদল। কিন্তু আমরা সত্যিকার অর্থে তারেক রহমান সাহেবের একটা কথা খুব ভালো লেগেছে, আমরা পেছনে যেতে চাই না। এই যে কথাটা না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব খুব সমালোচক, আমি খুব মানুষের খুব সমালোচনা করি, এই জায়গাটা খুব ভালো লেগেছে। আবার তার খারাপ দেখলেও আমি সমালোচনা করব, ভালো লাগছে এটা, এই জন্য বলছি ভালো লাগছে। যে এই যে আমরা পেছনে ফিরতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই যে সামনে এগিয়ে যাওয়ার যে কথাটা বলেছে না, এর মানে হচ্ছে গিয়ে যে আসলে আমরা একটা ইতিহাসে একটা থিতু হতে পারবো কোথাও, এবং আমরা এগিয়ে যাওয়ার গল্পগুলো নিয়ে কাজ করতে পারবো। এবং সে এই কথাটার বলার মাধ্যমে সে যারা নাকি নবীন আছেন আমাদের, তাদেরকে উজ্জীবিত করলেন। এটা ভালো, এটা একটা পজিটিভ। 16 বছরের যে আমরা বলি যে সরকার ছিলেন এবং এরপরে অন্তর্বর্তী সরকার, এই যে মাঝখানে কি কোনো পরিবর্তন এসেছে কিনা? পরিবর্তন হয়েছে। যেমন আগে যে সিনেমা হল ছিল, আমরা যেটা 1575টা আমাদের সিনেমা হল ছিল, সেটা কমতে 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 মানে আওয়ামী লীগের সময়, মানে 4 দলীয় ঐক্যজোট সরকার যখন ছিল তখন থেকে কমার একটা বেশ শুরু হলো, মিছিল শুরু হলো। আওয়ামী লীগের সময় সেটা এতটাই কমলো যে এখন আমাদের সর্বশেষ সিনেমা হলের সংখ্যা যদি ধরি আমরা 80-85টা, আর সব মিলে 140-42টা আমাদের
এখন আছে। এটা একটা আমাদের সারা বাংলাদেশে আমরা পথনাটক দেখতাম, সেই নাটকগুলো আওয়ামী লীগের সময় কিন্তু আর দেখতে পাই না, কোথাও আমরা কিন্তু পথনাটক আর দেখতে পাই না। অর্থাৎ থিয়েটার কেন্দ্রিক যেটা মানুষের যে চর্চা বা থিয়েটার চর্চাটা কিন্তু সারা জেলা শহরগুলোতেই হতো, মফস্বল, কোথাও আর সেই চর্চাটা নাই। এখানে দলীয়করণ, মুক্তিযুদ্ধের আমিত্ব নিয়ে খুব লড়াই, এই সমস্ত জিনিসই আমরা দেখেছি, মানে যেটাকে খুব ন্যারো পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল থেকে কিন্তু কোনো আমাদের বিকাশ হয় নাই আমাদের সংস্কৃতির, আমাদের সিনেমার। যেমন একটা সিনেমা বানানো বা 83 কোটি টাকা খরচ করে মুজিব বায়োপিক সিনেমাটা, কিচ্ছু হয়নি কে, ওটা নিয়ে ব্যাপকভাবে লিখছি আমি, এটা নিয়ে কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনি তো তরুণ প্রজন্ম নিয়ে কাজ করছেন বা প্রতিনিধি বলতে গেলে, তো সেই জায়গা থেকে আসলে বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু শুরুতেই, যেটা আপাও একটু আগে বললেন, যে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। আসলে সংস্কৃতি নিয়ে তার কি প্ল্যান, বা আসলে আপনারা কতটুকু জানেন এই বিষয়টা নিয়ে, কতটুকু অগ্রগতি হতে পারে? সংস্কৃতি নিয়ে তার প্ল্যান, তার প্রধানমন্ত্রী হওয়ার আগে একটা প্ল্যান কিন্তু সে বলেছিল, এবং সে কিন্তু এক বক্তৃতায় বলেছিল যে আমাদের ছেলেমেয়েগুলো স্কুল লেভেল থেকেই গিটার শিখবে, তারপর পিয়ানো শিখবে। অর্থাৎ সে এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের শিশুরা যদি স্কুল বয়স থেকে শিখতে না পারে, এই আমাদের বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন ক্ষেত্রে যার যার মেধা অনুযায়ী, যার যার প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, আমার কাছে এটা মনে হয়, যদি আমি যতটুকু বুঝেছি আর কি প্রাইম মিনিস্টারের কথায়, যে অ্যাকচুয়ালি ঘর থেকেই তৈরি করতে হয় সংস্কৃতি মনা। ঘরেই যদি সংস্কৃতি মনা তৈরি না করা যায়, তাহলে কিন্তু রাষ্ট্র বড় হলে যে সংস্কৃতি মনে বানাবো, এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। কেমন আছে, উনি যে কথাটা বলছেন যে সংস্কৃতি থাকবে, সংস্কৃতি ছাড়া উন্নয়ন হবে না। একটা দেশের শিক্ষা এবং সংস্কৃতি তো জাতির মেরুদণ্ড। কেন এই কথাটা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, তো সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদেরকে বানাতে হবে ওইভাবে, আমাদের ছেলেমেয়েদেরকে সুযোগ করে দিতে হবে, তার খেলতে দিতে হবে, তার গান বাজনা করতে দিতে হবে, তাই না? তাকে লিখতে দিতে হবে, তাকে কবিতা পড়তে দিতে হবে, তাকে গান গাইতে দিতে হবে, তার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তাহলে তো আমার সবার আগে বাংলাদেশ হবে নাকি? তা আমি আমার বক্তব্য হিসেবে সেটা আমি যতটুকু বুঝি, যেহেতু আমি রাজনীতি বুঝি না, কিন্তু রাজনীতি করি না, আমি বুঝি না রাজনীতি। হ্যাঁ, আমাকে দিয়ে গান করাতে পারে, আমাকে দিয়ে গানের জন্য কি বিপ্লব ঘটাতে চায় গান দিয়ে, সেটা করাতে পারবে। গান দিয়ে বিপ্লব ঘটানো চায়, এবং এই বিপ্লব ঘটাইয়েছে কিন্তু চায় না। হ্যাঁ, তো যাই হোক, তো আমি বলতে চাচ্ছি যে সংস্কৃতির প্রয়োজন আছে, তার জন্য প্রয়োজন সঠিক মানুষ দিয়ে তাদেরকে রাস্তা দেখানো, পথ দেখানো এবং শেখানো, তাইলেই আমরা এগিয়ে যেতে পারবো। যার জন্য ওনার এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে হ্যাঁ, সংস্কৃতি থাকবে, সংস্কৃতি বন্ধ করা যাবে না। আমাদের সন্তানদেরকে সংস্কৃতি শেখাতে হবে, দেখাতে হবে, পড়াতে হবে, পাঠাতে হবে, যেখানে ঘুরতে পাঠাতে হবে। এটাও একটা দেখার ব্যাপার। দুনিয়া ঘোরা, সারা বাংলাদেশ ঘোরা, সেটার থেকে অনেক কিছু কালেকশন করতে পারে একটা মানুষ, তাই না? আচ্ছা, আমাদের যে সংস্কৃতির উপদেষ্টা ছিলেন, তার যে সময়ের কার্যক্রম, এটা নিয়ে কি বলতে চান? সংস্কৃতি উপদেষ্টা কি করেছেন, ওনার হিসাবটা উনিই দিতে পারবেন, আমি দিতে পারবো না। আমার সময় তো নাও মিলতে পারে, যেহেতু আমি ওইগুলির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। ওই সময়ের আসলে সংস্কৃতিটা তো আমরা দেখেছি সবাই, তো সেই জায়গা থেকে আসলে কি মনে হচ্ছে আপনার, অগ্রগতি হয়েছে কিনা, যদি একটু মূল্যায়ন করি? সংস্কৃতি আমার যেটা মনে হয়, দীর্ঘদিনে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে, সংস্কৃতি আমরা অনেকটুকু পিছিয়ে পড়েছিলাম আমরা। আচ্ছা, এখন সময় সিদ্ধান্ত নেওয়ার যে আমাদের সংস্কৃতির একটা নীতিমালা নিয়ে আসতে হবে। নীতিমালায় যেমন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিভিশন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেডিও, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শিশু একাডেমি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি, এরকম প্রতিষ্ঠান কিছু আছে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং নীতিমালা তৈরি করতে হবে যে আমাদের সংস্কৃতি কীভাবে আমরা বিকশিত করাবো। এটা যদি নীতিমালা না নিলে হবে না, কেন টোটাল ব্যাপারটা অ্যামালগ্যামেট হয়ে গেছে। তা আমরা চাই না যে জগা খিচুড়ির মতো সংস্কৃতি অপক্ষয়ের অবস্থায়। টেলিভিশন দেখেন, আমাদের শ্রোতারা টেলিভিশন দেখে, আমরা আমাদের টেলিভিশন দেখি, আর আমরা পার্শ্ববর্তী দেশে টেলিভিশন যখন দেখি, তখন আকাশ পাতাল অনেক ডিফারেন্স হয়। কেন?
কারণটা কি? আমরা পারছি না কেন? আমরা এদিকে মনোযোগ দিচ্ছি না। আমরা দর্শক কেন বা ভিনদেশি টেলিভিশন দেখছে, তারা কিন্তু আহরণ করছে, আহরণ কিন্তু এটা ব্যবহার করতে পারছে না। আমার কাছে আমরা সারা পৃথিবীর সংস্কৃতি দেখবো, আমরা শুনবো, দেখবো, জানবো, কিন্তু আমরা সেখান থেকে আমাদের ঐতিহ্যের সঙ্গে সংমিশ্রণ করে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব, সেটা হবে আমাদের সংস্কৃতি। তা আমরা কি সেই সিদ্ধান্ত নিচ্ছি? আমরা কি সেই নীতিমালা আমরা গ্রহণ করছি? আমাদের কোনো নীতিমালা নাই, যে আছে যা হচ্ছে তাই হচ্ছে। করণীয়টা কি? আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন এখানে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সঠিক সিদ্ধান্তটা কি? এক্সপার্ট যারা আছেন, যারা প্রবীণ এখনো আছেন, যারা এখনো চলতে পারেন, কথা বলতে পারেন, যাদের এখনো বুদ্ধি আছে, যারা সাজেশন দিতে পারবেন, তরুণের সঙ্গে তার সম্পৃক্ততা হোক, সমন্বয় ঘটুক, এটা বুঝে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নীতিমালা কি হওয়া উচিত, আমাদের সংস্কৃতিকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি। আমরা এখানে আমি একটু বলি ভাই, মানে অন্য যে প্রশ্নটা সেটা আমি আরেকটু অ্যাড করি ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য আসলে কি কি পদক্ষেপ দরকার বলে আপনি মনে করেন? এখানে প্রথমত দরকার একেবারে সঠিক নীতিমালা। সঠিক নীতিমালা, এর কোনো বিকল্প নেই। আর জাতীয় এখানে সঠিক নীতিমালার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস, এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারের এক্সপার্ট কারা, তাদেরকে নিয়ে কাজটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ওই আমাদের যে সিনেমাগুলো হয় জুরি বোর্ডে আসে, তো এই সকল সিনেমাগুলো অনেকটা স্বজনপ্রীতির ব্যাপারটা থাকে। এই ব্যাপারগুলোকে কে উপেক্ষা করতে পারবে? সেই গার্ডস থাকবে, এমন পার্সোনালিটিকে সেখানে দিতে হবে। এখানে সবার কিন্তু সেই গার্ডসটা থাকে না। কেউ কিন্তু আমাদের এখানে অনেকেই রাজনৈতিক লেজর ভিত্তিক করানোর মাধ্যমে কিন্তু এখানে আসে, এটা অস্বীকার করার উপায় নেই। তো এই প্রবণতাটা বন্ধ করতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, যেমন আমলাতান্ত্রিক জটিলতাটা একটু আছে। এই জটিলতাটাকে যতটুকু করা যায় ভেঙে দেওয়া যায়, যতটুকু ভেঙে দেওয়া যায়। সংস্কৃতির আরেকটা নামে বলতে পারি আমাদের পরিচিতি। আমি কিভাবে বড় হচ্ছি, একটা শিশু বড় হচ্ছে, তার পরিচয়টা কি? এই সংস্কৃতির মাধ্যমে কিন্তু তার আচার ব্যবহার সব কিছু মিলে আমরা বলতে পারি। তো এর জন্য আমাদের ওই যেটা আমি বললাম যে নীতিমালাটা সঠিক খুব জরুরি। আমাদের বাংলাদেশে এখন দর্শক হলমুখী না কেন, এবং দর্শক কেন ভিনদেশি টেলিভিশন চ্যানেলগুলো দেখছে? কেন বাংলাদেশ পারছে না, বা আমাদের আসলে অক্ষমতাটা কোথায়, দুর্বলতাটা কোথায়? আমাদের অক্ষমতা কোথাও নেই। আমাদের অক্ষমতা আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিষয় হয়ে গেছে। আমাদের যে প্রতিবেশী দেশ, ওরা রাজনীতি করে, আমরাও রাজনীতি করি, কিন্তু প্রতিবেশী দেশের রাজনীতির ব্যাপারটার মধ্যে সবার আগে ওরা ওদের সংস্কৃতিটাকে প্রাধান্য দেয়, আমরা আমাদের রাজনীতিটাকে আগে প্রাধান্য দিই। আবার রাজনীতি না শুধু, আমাদের দলীয় রাজনীতিকে আগে প্রাধান্য দিই। আমাদের দৃষ্টিভঙ্গিগুলো দলীয় হয়ে গেছে, আমরা এখন এক জায়গায় নাই। আমাদের শিল্পীগুলো গেছে দলীয় হয়ে, কেউ এই শিল্পী এই দলের, কেউ ওই শিল্পী ওই দলের। আমি একটু বলি যে শিল্পীরা দলের হওয়া উচিত না, কিন্তু হয়ে গেছে। এই হওয়ার ফলে কি হয়, ভক্তরা কিন্তু আলাদা হয়ে যায়। তার মানে কি, মানে শিল্পীরা কি শুধু তাদের শিল্পী পরিচয় থাকবে, নাকি তাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকবে? শিল্পীরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন হবে, কিন্তু সরাসরি রাজনীতিতে ঢুকতে পারবে না আমাদের দেশের পার্সপেক্টিভে। পৃথিবীর অন্যান্য দেশের কথা আলাদা, আমাকে আমার দেশের পার্সপেক্টিভ হিসাব করতে হবে। সে অবশ্যই সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন হবে, অবশ্যই হওয়া উচিত রাজনৈতিক সচেতন। আমাদের দেশের যেমন রাজনীতিবিদরা রাজনৈতিক সচেতন না ঠিক মতন, আমাদের শিল্পীরাও রাজনৈতিক সচেতন না। তারা প্রত্যেকে দলীয় সচেতন, কেউ রাজনীতি সচেতন না। এবং দেশটাকে এত সহজে কেউ ভালোবাসে না। এই দেশের দেশটাকে ভালোবাসে সত্যিকার অর্থে একেবারে শ্রমজীবী মানুষ, অন্য কেউ ভালোবাসে না। যারা আমেরিকা যাওয়ার ক্ষমতা নাই সেই দেশটাকে ভালোবাসে। হ্যাঁ, আর যারা নাকি আমেরিকা যাওয়ার স্বপ্ন। কলমিলতার কথাই যদি বলি, যদি এই সিনেমাটা কেউ দেখে থাকেন, এটার মধ্যে কিন্তু নিউট্রালি সব কিছু দেওয়া আছে। প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটি কথা, প্রত্যেকটা বাক্য, সব কিছুই আপনার দেশের উন্নয়ন, আমার জীবনের ইতিহাস, আমি কিভাবে আমারকে আর্থসামাজিক উন্নয়ন করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, বিভিন্ন প্রজেক্ট করব, এটা আমরা সবার সাথে মিলেমিশে কাজ করব। এটাই যদি আমাদের প্রত্যেকটা সিনেমার মধ্যে মেসেজ থাকতে হবে, প্রতিফলিত হয়। হ্যাঁ, মেসেজগুলো যে
মানে নৈতিক চরিত্র সুন্দর থাকতে হবে, আমার কথার ভাষা সুন্দর থাকতে হবে, আমার অ্যাক্টিং যেটা সেটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। সব কিছু মিলেই আমি খালি কাট করবো সেটা করলে হবে না। আমি এই যে আপনার কথা সূত্র ধরে ধরি, কলমিতলতা সিনেমা হলে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন একটা, যদিও গেস্ট অ্যাপিয়ারেন্স, সোহেল রানা ভাই আমাদের। সে একটা দল একসময় করতো, এখন কোনো দল করে না, সে রিটায়ারমেন্টে এখন। এখন আমি যদি মূল্যায়ন করি সিনেমাটাকে, যদি মূল্যায়ন করি, আমাকে তো অবশ্যই তাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি জুরি বোর্ড বলেন না, সে তো আসলে জাতীয়তাবাদে বিশ্বাসী না, সে তো জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী না, এই যে কথাগুলো যখন আসে, তখন একজন শিল্পী তার অনুপ্রাণিত হয় না ক্যারেক্টারটা করার জন্য। কিন্তু সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছি কিনা সেটা আমাকে বিবেচনা করা উচিত। কিন্তু আসলে করেছে, হ্যাঁ। মনে দাগ কাটলো। বাংলাদেশে এখন পর্যন্ত 2 বার, কিন্তু এখানে উল্লেখ থাকা দরকার যে বাংলাদেশে সিনেমায় 2 বার সোহেল রানা ভাই জিয়াউর রহমান সাহেবের ক্যারেক্টার করেছে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে বিদেশের ভিসা যাদের, মানে যারা বিদেশে চলেছে তাদের দেশপ্রেম থাকে না, অ্যাকচুয়ালি শ্রমজীবী মানুষদের মধ্যে সেই দেশপ্রেমটা থাকে। তাহলে মানে আপনি কি মনে করেন যে সমস্ত শিল্পীরা এখন বিদেশে পাড়ি জমিয়েছেন বা বিদেশে আছেন, তাদের মধ্যে কি বিন্দু পরিমাণে দেশপ্রেম নেই? দেশপ্রেম নেই কথাটা ঠিক না, তাদের ব্যাপারটা একটু ভিন্ন। কেন ভিন্ন? তারা খুব কষ্টে বিদেশে যায়, অনেকেই, আমরা এটা খুব কাছ থেকে জানি, খুব কষ্টে অনেকে দেশ ছাড়ছেন। কেমন অনেকে, যেমন এখানে যে রাজনৈতিক যে ঝামেলাগুলো হচ্ছে, নানা মব হয়েছে মাঝখানে, অনেক শিল্পী চলে গেছে। 5ই আগস্টের পর অনেক শিল্পী চলে গেছে, এটা মবের কারণে, এটা ফারুকিদের কারণে। আমি সরাসরি নাম বললাম, এটা ফারুকিদের কারণে, যারা অনেক মাজার পুড়ে দিয়েছে, অনেক বাউলদেরকে মারধর করেছে, হ্যাঁ, তাদের লোকজনগুলো, যার ফলে অনেকে অনিরাপদ হয়ে গেল, অনেকে দেশ ছেড়ে চলে গেল। এটা কষ্ট থেকে, এটা কিন্তু কষ্ট থেকে। আর আপনি যেহেতু নাম উল্লেখ করলেন, আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আমরা কিন্তু দেখেছি মুজিব সিনেমায় ফারুকীর স্ত্রী তিশা কিন্তু সেখানে অভিনয় করেন, কিন্তু সরকার পতনের পর তার হাজবেন্ড হয়ে গেলেন উপদেষ্টা, এবং অনেকেই কিন্তু দেশের বাইরে চলে গেছেন 5 আগস্টের পর, কিন্তু তারা কিন্তু মাথা উঁচু করে দেশেই রয়ে গেলেন। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? আর উপদেষ্টা ছিল না তো, আর এটা আসলে কি যোগ্য উপদেষ্টা ছিল না তো, সেজন্য তাকে উপদেষ্টা বলা হয়। এটা আসলে আমি বলবো যে প্রথমত সবকিছুর শেষেই আমরা তো উপরওয়ালায় বিশ্বাস করি, এটা উপরওয়ালার তার কপালে ললাটে লিখে দিয়েছে, এটা একটা বিষয়। যেমন আপার মতন মানুষ এখানে মন্ত্রী হওয়ার কথা, ঠিক আছে, সে এমপি হতে পারেনি, তো এটা তার ললাটে ছিল না, এটা হয় নাই। কিন্তু ফারুকীর কপালে ছিল, সে উপদেষ্টা হয়ে গেছে। তিশা মুজিব সিনেমায় ভালো অভিনয় করছে, অভিনয় কিন্তু ভালো করছে, এটাও বলি আবার, যে অভিনয়টা ভালো করছে, কিন্তু ক্যারেক্টার রোলটা প্লে করছে, কিন্তু এখানে আবার সে উপদেষ্টার ওয়াইফ এই হিসেবে। তো এখানে উপদেষ্টার আসলে এটা একটা ভিন্ন একটা বিষয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবার কাছে একটু জানতে চাইবো এটা যে আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আমাদের সাংস্কৃতিক যে বিপ্লব, এইটা এই যে এটা আসলে ঘটানোর জন্য বা এটা করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ প্রয়োজন, আমি ছোট ছোট করে যদি একটু। এই যে এখন একটা কথা আপনি বললেন, বিপ্লব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কিন্তু একটা প্রত্যেকটা কথার পিছনেই ছিল বিপ্লব। বিপ্লব মানে খালি যুদ্ধ না, যুদ্ধ অবশ্যই, সেই স্পেসিফিক ক্ষেত্রে আমি খাদ্য উৎপাদন করব, তার বিপ্লব, আমি শিক্ষার প্রসার ঘটাবো, তার বিপ্লব, আমি দেশে উন্নয়ন সাধন করব, তার বিপ্লব, মানে সব কিছুরই আমি অপটিমামে আমি যাব, আমি সেটার মাধ্যমে আমি সব কাজ করব। তো এই বিপ্লব কথাটা কিন্তু বিশাল একটা অর্থ আছে। সো এই অর্থ দিয়েই কিন্তু এই যে আমাদের সংস্কৃতিকে আমি যদি এই একটা বিপ্লব ঘটাই, তো আমি আমার পরিচয়, আমি যে বাংলাদেশি, আমার জাতীয়তাবাদ বাংলাদেশি, আমি সেটা আমার এই সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে আমি ঘটাতে পারবো। এবার শেখ সাদিক খান। প্রত্যেকটি কাজের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীল যদি হয়, তাহলে আমার মনে হয় ওই বিপ্লব সব কিছু কিন্তু এক জায়গাতে এসে পৌঁছে যাবে। দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে, তাহলেই আমরা আমাদের সমাজকে, আমাদের আশেপাশের মানুষদেরকে আমরা পথ দেখাতে পারবো এবং আমরা তাদেরকে সঠিক ঠিকানায় যাওয়ার জন্য মোটিভেট করতে পারবো।
হ্যাঁ, তো এটাই হওয়া উচিত। ঠিক আছে, এবার তেপান্তর ভাই। আমার কাছে মনে হয় সবার মানে তারা এত ভালো কথা বলেছেন, আমি আসলে এটা বলতে পারবো না। আমি একটাই পয়েন্টে দিই, জবাবদিহিতা থাকতে হবে, এবং জবাবদিহিতাটা নিজের কাছে। আমার যদি আত্মজবাব মানে আমার নিজের কাছে নিজের জবাবদিহিতাটা থাকে, তাহলে আমরা ভালো কিছু অবশ্যই করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।